কার দিচ্ছি আর কি, যাতে অন্যরাও এটা যদি সমস্যা হয় দেখতে পারে। আচ্ছা, যদি সরাসরি মেসেজ দেওয়ার পরে অ্যাক্টিভেট না হয়, তখন আমাদের যে বিষয়টা করতে হয়, আপনি মোবাইলের মেসেজ অপশন থেকে যে মেসেজটা পাঠাইছেন জি ওই মেসেজটার একটা স্ক্রিনশট নিতে হবে। মোবাইল থেকে তো আপনি স্ক্রিনশট নিতে পারবেন, ঠিক না? জি মোবাইলের স্ক্রিনশটটা মনে হয় আমি আপনাকে দিয়েছি। যাই হোক, আপনি ওই স্ক্রিনশটটা আপনার কম্পিউটারে ট্রান্সফার করতে পারবেন? হ্যাঁ, করতে পারবো। করেন। আপনাকে ওটা অ্যাটাচ করে দিতে হবে, একটা মেসেজ পাঠাতে হবে কম্পিউটার থেকে। ওই মেসেজে আপনার স্ক্রিনশটটা লাগবে। আচ্ছা, তাহলে আমি নতুন করে একটা স্ক্রিনশট নিই। হ্যাঁ, আবার একটা স্ক্রিনশট নিয়ে ওইটা আপনার ইমেইলে কিংবা হোয়াটসঅ্যাপে পাঠান আচ্ছা। মোবাইলে যাওয়ার জন্য। স্যার সেভ করছি। হ্যাঁ, এখন আপনার মাইক্রো ওয়ার্কারে ঢুকেন। হোয়াইট ঢুকে মাইক্রোওয়ার্কারে আছেন? সাপোর্টে ক্লিক করেন, সাপোর্ট। এখন ইনবক্স। হ্যাঁ, না, এখন নিচের দিকে যান, নিচে ওখানে যেখানে সাবমিট লেখা আছে, এই সাপোর্ট মেসেজের এখানেই নিচে নিচে হ্যাঁ, ডকুমেন্ট ইউ ক্যান সাবমিট। সাবমিট, হ্যাঁ এখানে ক্লিক পাইছি। করেন। করেন। এখানে তো স্যার দেওয়া আছে সাপোর্ট মেসেজ 5 দিনের মধ্যে আপনার রিপ্লাই। এটা দেরি এখানে আপনি কি সাপোর্ট নেবেন সেটার জন্য অ্যাকাউন্ট সিলেক্ট করেন। আদার্সের মধ্যে লেখা আছে ডান দিকে, আদার্স। না, এটা না, এটা না। তাহলে হ্যাঁ, হেডলাইন দেখেন, ওয়ার্কার ইস্যু, এমপ্লয়ি ইস্যু এবং আদার, তিনটা অপশন আছে আদার। উপরে। হ্যাঁ, ওয়ার্কার ইস্যুর মধ্যে আছে, মধ্যে এমপ্লয়ি না, ইস্যু আছে, আদার আছে। হ্যাঁ ওই হ্যাঁ, আদারের এইখানে মধ্যে অ্যাকাউন্ট। অ্যাকাউন্টে ক্লিক করেন। করছেন? এখন জি। আপনার এখানে সাবজেক্ট লিখেন, একটা মেসেজ পাঠাতে হবে ওদের কাছে। সাবজেক্টটা কি যে আমার সাব অ্যাকাউন্টটা ভেরিফাইড হচ্ছে না, অ্যাক্টিভেট হচ্ছে না। মোবাইল নাম্বার ভেরিফাই, তো অ্যাবাউট মোবাইল নাম্বার ভেরিফাই এরকম লিখে দিবেন। হ্যাঁ, তো নিচে আপনার আপনার ইয়ে লেখেন, মোবাইল নাম্বারটা দিয়ে দেন এখানে। একটা বক্তব্য লিখতে পারেন। সাবজেক্টে। না, নিচে যান, এখন কোয়েকশনে যান, যেখানে নিচে লেখা আছে ওইখানে আপনি লিখে দেন, আই ওয়ান্ট টু ভেরিফাই মাই মোবাইল নাম্বার। আমার নাম্বারটা দিব। হ্যাঁ, নিচে লিখেন মাই নাম্বার ইজ, লিখে এরকম দিয়ে দিবেন নিচে। ইজ লিখে এখানে নাম্বারটা দিয়ে দেন। হ্যাঁ, কি ওই যে আমার যে কিটা হ্যাঁ, অ্যাটাচমেন্ট বলতে ওই ছবিটা। হ্যাঁ স্ক্রিনশটটা দিয়ে দেন এখানে। সেন্ড মেসেজ। ধরুন অ্যাটাচ কি হয়ে গেছে? এই এই ছবিটা তো কনফার্ম আপনি এটাই ছবি। জি। আরেকবার চয়েস ফাইলে যান, ওই ছবিটা দেখেন, একটু কনফার্ম হন। টাইমটা দেখেন কবে নিয়ে আসছেন। এটা 2টা 5-এর স্ক্রিনশট তুলছি। আচ্ছা ঠিক আছে তাইলে, হ্যাঁ হয়ে যাবে, আর লাগবে না। হ্যাঁ, সাবমিট করে সেন্ড দেন। মেসেজ। জি, এবার অটোমেটিকলি ওরা এটা করে দেবে, আর সমস্যা হবে না আশা করা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি স্ক্রিনশট অফ করে দিই।
এটা আসলে শুধুমাত্র এই মোবাইল ভেরিফাইয়ের জন্য না, মানে যে কোনো নাম্বারের ক্ষেত্রেই, মানে যে কোনো ইস্যুর ক্ষেত্রেই আপনি ওইখানে গিয়ে অ্যাকাউন্ট রিলেটেড কোনো ইস্যু যদি হয়, ওইখানে গিয়ে আপনি ওদের কাছে মেসেজ দিয়ে দিতে পারেন সাপোর্টে। সাপোর্টে। এটা আসলে ড্রাফটটা জরুরি না, আপনি মোটামুটি একটা বক্তব্য দিয়ে দিলেন, ওরা এটা বুঝে নেবে। সুন্দর করে গুছিয়ে লিখতে হবে এরকম জরুরি কিছু না। এতে আমাদের বিতি যে ওনার যে হয় না, কি হয়েছিল না, অ্যাড্রেস চেঞ্জ করার কথা ছিল, উনি অ্যাড্রেস চেঞ্জ করার জন্য মেসেজ দিছিল, 2 দিনের মধ্যে ওনার কাছে ফিরতি মেসেজ আসছে, অ্যাড্রেস চেঞ্জ করার জন্য একটা লিঙ্ক দিছে ওনাকে, তো উনি অ্যাড্রেস চেঞ্জ করে নিছে। মানে সাপোর্ট সেন্টারের সাথে আপনার যে কোনো ধরনের ক্রিটিক্যালিটি যদি হয়, প্রবলেম হয়, আপনি মেসেজে কমিউনিকেশন করতে পারেন, ওরা রেসপন্স করে, বুঝছেন। জি স্যার। আশা করা যায় হয়ে যাবে। আপনার যদি নাম্বারে কোনো ভুল না করেন, এগুলো না করেন, তাহলে খুব স্মুথলি এটা হয়ে যাবে। কোনো প্রবলেম হলে ওরা বলবে। এখন যদি কোনো ইস্যু হয় যে আপনার এই প্রবলেম, এই জন্য আমরা করি নাই, এটা ওরা আপনাকে জানিয়ে দেবে, কনফার্ম হতে পারবেন যে আপনার কি হচ্ছে না কেন। আর যদি কোনো ইস্যু না থাকে, নেটের প্রবলেম হয়, তাহলে তো ওরা করে দেবে, এই মেসেজ পাওয়ার পরেই ওরা করে দেবে। বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে, আমরা আরেকটু করি দেখি। আপনাদের মধ্যে ক্লাসে ঢুকেই আপনারা নীরব বসে থাকবেন না, অনেকেই তো আছেন আপনারা গ্রুপ স্টাডিতে যান না, ঠিক না? তো তাদের ক্ষেত্রে হয় কি, ক্লাসে ঢোকার পরে আপনাদের মধ্যে কথাবার্তা বলতে পারেন, যদিও আমি 10-15 মিনিট পরে ঢুকি, সবাই ইন হওয়ার জন্য একটু সময় নেই আমি, কিন্তু আপনারা ঢুকে আপনাদের মধ্যে কথা বলতে পারেন, কোনো সমস্যা নাই, বুঝছেন। কমিউনিকেশনটা আপনাদের মধ্যেও বিল্ড আপ হতে হবে। ক্লাসে 7-8জন লোক আছেন, আপনারা যদি সরাসরি ক্লাসরুমে আসতেন, ল্যাবে আসতেন, আপনারা কি নীরব বসে থাকতেন? জি না স্যার। আপনাদের বারবার এসে বলতে হইতো আস্তে কথা বলেন, কম কথা বলেন, আপাতত কিছুক্ষণ নীরব থাকেন, ওয়ার্নিং দিতে হইতো। কিন্তু এখানে তো আপনারা কোনো কথাই বলেন না, আপনাদের মধ্যে একটা রিলেশন বিল্ড আপ করেন, বুঝছেন। এটা কম্পিউটার হচ্ছে গ্রুপ স্টাডি। যদি আপনার মধ্যে রিলেশন না হয়, একজন মনে করেন 5 দিন আসলেন না, কেউ খবর যদি না নেয়, উনি একসময় দেখবে একবারই হারিয়ে যাবে। আর যদি আপনার মধ্যে রিলেশন থাকে, একজন না আসলে সে কেন আসে না এটা আপনারা ফিল করতে পারবেন, তখন ওনার সাথে আপনারা কমিউনিকেশন করতে পারবেন। তো ওর কোনো প্রবলেম হইলে এটা আপনারাও দেখতে পারেন সবাই মিলে, এটাই একে। তো এই যে বলেন না, দশের লাঠি একের বোঝা, তো আমরা একা একা স্টাডি করলে এটা বোঝার মতো থাকবে। আর যদি আপনারা সবাই কম্বাইন হয়ে করেন, কারণ এই কোর্সটা মেয়েদের জন্য খুবই মানে এফেক্টিভ একটা কোর্স, কারণ আপনাদের অনেক সীমাবদ্ধতা আছে যেটা কম্পিউটার আপনাদের সেটা গুছিয়ে দিচ্ছে। তো আপনারা যদি যৌথভাবে আগান, তাহলে আপনারা একটা গন্তব্যে পৌঁছতে পারবেন, বুঝছেন। তো এটার জন্য শর্ত হচ্ছে আপনাদের মধ্যে পার্সোনাল রিলেশন তৈরি করা। ছেলেরা তো খুব দ্রুত একজন আরেকজনের সাথে পরিচিত হয়ে যায়, মেয়েরা পরিচয় হইতে মনে হয় একটু সময় নেয় নাকি? এটা আসলে আমি বুঝি না। নিয়ম হচ্ছিল মেয়েরা আগেই সম্পর্কিত হবে, কারণ যারা উইক তারা সবসময় চায় কাছে কিছু পাইলেই জড়িয়ে ধরতে। তো এক্ষেত্রে মেয়েরা যদি সামাজিকভাবে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতার মধ্যে থাকে, ওরা চাইলেই রিলেশন বিল্ড আপ করতে পারে না 2-10 জন মানুষের সাথে, ঠিক না? আপনার 2জন দোকানদারের সাথে ভালো সম্পর্ক থাকতে পারে না, কিন্তু একটা ছেলে একটা দোকানে গিয়ে আধা ঘন্টা বসে চা খাইয়ে এটা পরে সম্পর্ক তৈরি করে ফেলতে পারে। তো ওদের সম্পর্ক বিভিন্ন জায়গায় হয়, কিন্তু মেয়েদের হয় না। যেহেতু হয় না, যদি আপনারা সুযোগ পান তাহলে সাথে সাথে করা উচিত, সুযোগটা পাইলেই আপনার কাজে লাগানো উচিত, ঠিক না? আপনাদের যে বদনাম আছে সেটা আপনার গুছান, মেয়েরা সম্পর্ক করতে চায় না যেটা, এটা আপনারা গুছিয়ে আপনাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি করেন। কেন স্যার, আমাদের মধ্যে তো ভালো ভালো সম্পর্ক আছে স্যার। না, আমি অনেকে বলছে যে ওরা দুজন খুব ভালো বান্ধবী, একসাথে পরীক্ষাতে যায় একই রিস্কায়, কিন্তু হলে ঢোকার পরে একজন আরেকজনকে আর দেখায় না, তখন আর কেউ কাউকে চিনে না। পরীক্ষা শেষ হয়ে স্যার যখন সবাই তো তো সবাই না, আপনার কাছে কোনো কমপ্লেইন আসছে নাকি? আপনাদের বেশ থেকে না, মানে আমার অভিজ্ঞতা থেকে, আমি তো অনেক মেয়েদের পড়াইছি, তো
তো অনেকে বললো যে ওরা দুই বান্ধবী কিংবা অনেকেই আছে ওরা গ্রুপ স্টাডি করে যখন কোচিংয়ে যখন যায়, কোচিংয়ে কোনো পরীক্ষা হইলে ওই পরীক্ষাতে একজন আরেকজনকে ফিরেই তাকায় না একজন আরেকজনের সাথে। কিন্তু স্যার আমরা তো খাতাও দিয়ে দিই। ওইটাই তো বললাম আপু যে সবাই একরকম না। সেটা হতে পারে, তবে আমার অভিজ্ঞতাটা আর কি ভালো না। আমি যতটুকু শুনছি এটাতে আমি হই নাই। এটা ঠিক আছে, সবাই তো আর একরকম না, কিন্তু কথা হচ্ছে পার্সেন্টেজে বেশি এরকম কি না, এটা একটা সন্দেহ আমার। না স্যার, আমরা ভালো আছি স্যার। তাইলে তো ঠিকই আছে। স্যার আপনার কথা ঠিক আছে স্যার, এরকমটা হয় অনেক ক্ষেত্রে। ছেলেদের ক্ষেত্রে এটা একেবারেই নাই, বুঝছেন, ছেলেরা এটা করতেই পারে না। স্যার এটা বেশিরভাগ হয় ক্লাসমেট যখন থাকে সবাই তখন। এইখানে তো ধরেন সবাই সিনিয়র জুনিয়র অনেক কিছু আছে, এইখানে সবার সাথে সবার একটা ভালো বন্ডিং আছে। এটা ঠিক আছে, ক্লাসমেটের মধ্যে একটা কম্পিটিশন থাকে যে সে আমার চেয়ে ভালো করে ফেলবে, ওরা একটু ভুল দেখাই, ভুল উত্তর বলে দেই। না স্যার এইটা কখনো করি না। এখন অন্যরা যদি করে থাকে অন্যদের ব্লেমটা আমাদের উপর যাচ্ছে। ঠিক আছে, এটা তো আসলে সবাই ইন্ডিভিজুয়ালি তো ভালো কিংবা খারাপ হয় না। আমরা গড় দেখি, অ্যাভারেজ, যে বেশিরভাগ ক্ষেত্রে কি ঘটে। তো এক্ষেত্রে আর কি আমার অভিজ্ঞতাটা এত সুখকর না। আমি তো অনেক দিন ধরে আছি পড়ানোর সাথে, তো ছেলেদের কাছ থেকে আমি এরকম কমপ্লেন কম পাই, কিন্তু মেয়েদের কাছ থেকে এরকম কমপ্লেন পাই। তো যাই হোক, আপনারা কথা বলেন, আমরা ক্লাস শুরু করে দেবো, যেহেতু 2:15 হয়ে গেছে। আপনারা এই যে বললাম ক্লাসে ঢুকে আপনারা কথা বলেন না, কিন্তু আমাদের ছেলেদের ক্লাসে কি করতে হয়, ওয়ার্নিং দিতে হয় যে আপনারা কথা না বলে থাকেন কিছুক্ষণ, ওদের মুখ। স্যার আমরা কথা বলি তো, আমাদের একটা গ্রুপ আছে যে ওইখানে কথা বলি, ক্লাসে আমরা কথা বলি। ঠিক আছে তাইলে, আচ্ছা 2 মিনিট দেন সময় আমাকে, আমি ক্লাস শুরু করে দেব। কি বলছে এখানে একটা লিঙ্ক দিছে, পারফর্ম দ্য টাস্ক অ্যান্ড রিকোয়েস্ট your username link to your post, date your post the thread। আর নিচে একটু দেখান তো, if you are worker assigned with more than one না স্যার, position in এটা a higher group campaign, you may perform the same task according the number of times you are allowed to, but should submit different proof for each. When duplicate proof are submitted, only one will be credited. And user name লাগবে, link your post লাগবে, post একটা লিংক লাগবে, আর কি লাগবে, দ্য ডেট অফ পোস্ট ইন। হ্যাঁ, এটা পোস্ট করতে হয় মনে হয়। একটু উপর দিকে দেখান, আর কি আছে এখানে দেখি, উপরটা দেখি, ওই লিঙ্কে একবার ঢুকে দেখেন তো, এখানে ডিটেলস দেওয়া আছে বলছে, রাইট ক্লিক করে নিউ ট্যাবে যান, ওই তো গো টু, হ্যাঁ ওই কাজটা দেখেন কি। থাউজেন্ড প্লাস ফোরাম and join first then listed by category. Go to search engine, search Google, forum keyword or para, example forum food and drink। আচ্ছা, ওই ওটাতে যেতে হবে আগে সার্চ করে, তারপরে কি করতে হবে দেখেন। হ্যাঁ, এর নিচেও দিয়ে দিছে। আচ্ছা, এরপরে দেখেন কি কি করতে হবে, হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার, go to my target forum that you are already registered in, post a new thread and write a good review following keyword or paras, write a claim and grammatical error free post, clean মানে নতুন গ্রামাটিক্যাল এরর ছাড়া একটা পোস্ট দিবেন এখানে, somewhere inside the review point the reward to the, এই ওর ফোরামে ঢুকে আসলে আপনাকে একটা পোস্ট দিতে হবে যেখানে এটা দেখছিলাম স্যার, পরে কি কি জানি এই সবগুলা বলছে, আর পরে আর বের হয়ে গেছে, আর করি না এটা।
না, এটা ট্রাই করা উচিত, কারণ এটা আসলে টাকার জন্য না, মানে আপনি শিকার জন্য, বুঝছেন। প্রথম দিকে হচ্ছে স্যার যে এখানে অনেক ইনস্ট্রাকশন দিয়ে দিছে, এটা আসলে আমরা এখানে ক্লাসে বসে বসে দেখলে সময় অনেক চলে যাবে। তো জি স্যার, আপনি, আমি দেখবো না স্যার। হ্যাঁ, ওটা আপনি একা একা ট্রাই করবেন, এখানে কি দিছে ইনস্ট্রাকশন দেখে দেখে। কারণ এগুলা হচ্ছে আপনার প্রথম দিকে সব ধরনের ব্যতিক্রম কাজ করবেন এক্সপিরিয়েন্স হওয়ার জন্য। ফোরামে কীভাবে পোস্ট দিতে হয় এটা শিখলেন আপনি একটা দেখে, আর একটা দুইটা কাজ করে ফেললে পরবর্তীতে এই কাজটা যখন আবার করতে যাবেন তখন কিন্তু আপনার সময় লাগবে না আর, কারণ একবার করলে তো আপনি বুঝে যাবেন বিষয়টা কি, যে জন্য সময় লাগবে না। তো ইয়াহু থেকে ফোন নম্বর কিভাবে রিমুভ করতে হয় সেটা আমি দেখব, আমি পার্সোনালি দেখব, তারপরে আপনাদের বলবো। জি স্যার। এটা সমস্যা না। আমি স্যার ওই যে স্টপ দিয়ে দেবো হ্যাঁ, স্যার। শেয়ার বন্ধ করে দেন। আর কারো কি অ্যাকাউন্ট রিলেটেড কোনো প্রবলেম আছে, শেয়ার করতে চান? আমার তো মনে হয় সবারই অ্যাকাউন্ট হয়ে গেছে, অ্যাকাউন্টের কোনো প্রবলেম নাই, ঠিক না? অ্যাকাউন্ট সংশ্লিষ্ট কোনো প্রশ্ন কিংবা কোনো সমস্যা আছে কারো? কেউ কথা বলতেছে না, তার মানে হচ্ছে সমস্যা নাই। তার মানে আমরা ইয়ে করতে পারি আজকে, ফটোশপে ঢুকে যাই। জি স্যার। ফটোশপে আমরা ট্রান্সফর্মের কিছু কাজ দেখছিলাম মনে হয় গত ক্লাসে, নাকি? জি স্যার। ট্রান্সফর্মের কি দেখছিলাম একটু বলেন তো? ওয়াইড হাইট কতটুকু হবে একটা ছবির। এই যে কন্ট্রোল বার যেটা, ওইটাতে আমরা কিছু কাজ দেখছিলাম, ঠিক না? আচ্ছা, কেউ কি এই কাজটা প্র্যাকটিস করছেন আমরা গত দিনের যে কাজগুলো করছি? কোনো প্র্যাকটিস করলেই তো আপনার কোন কিছু বুঝেন কি বুঝেন নাই। আমাদেরকে রেশিও দেখাইছিলাম আপনাদের, নাকি? যে অনুপাতটা কিভাবে দেবেন এটা বলছিলাম না? আমার মনে আজকে হয় একটু দেখাবেন বলছেন স্যার, অনুপাতের এইটা আজকে কথা বলবেন বলছেন এইটা নিয়ে। আজকে দেখাবো বলছি, ঠিক আছে। আমরা ফটোশপে যাচ্ছি। সবাই তো অ্যাটেন্ডেন্স দিছেন? জি স্যার। স্যার, জি। স্যার আমার ওই যে ট্রান্সফর্ম এটা আছে না, বারটা আছে না স্যার, ওইটা হাইড হয়ে থাকে স্যার। এটা তো আমি পেজেস ছবি নিছি, নেওয়ার পরেও মানে এটা হাইডই। ট্রান্সফর্ম বারটা তো হাইড, এটা আসলে কাজের উপরে ডিপেন্ড করে, আপনি কোন ধরনের কাজ করতেছেন কাজ অনুযায়ী বারটা অটোমেটিকলি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ হয়। আর জি স্যার। আচ্ছা, তারপরে আমরা দেখবো আপনি কি স্ক্রিন শেয়ার করবেন একবার? স্যার, স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি। আমি একটা সাপোর্টিভ মেসেজ দিয়েছি, যে রিপ্লাই কি 5 দিনের ভিতরেই পাবো? না, আরও আগে পেয়ে যাবেন। এটা আসলে ডের উপরে ডিপেন্ড করে, কারণ ওদের যে ডে আছে, মনে করেন অফ ডে, ওদের তো আলাদা অফ ডে থাকে। আমেরিকার অফ ডে যদি আপনি আমার মেসেজটা যায় তখন ওরা এটা 2 দিন সময় নেয়, 3 দিন সময় নেয়। কিন্তু যদি ওয়ার্কিং ডেতে আপনি পাঠান তাহলে এটা মানে কয়েক ঘন্টার মধ্যেও পেয়ে যেতে পারেন। স্যার স্যাটারডে সানডে তাদের অফ ডে। ওইটা আমরা অত ক্যালকুলেশন করি না, এই জন্য যে হয়ে যাবে, আজ না হোক কালকে ওরা দিয়ে দেবে। আপনি তো কোনো কাজই করতে পারেন নাই, যেহেতু আপনার মোবাইল ভেরিফিকেশন হয় নাই, ঠিক না? জি জি। আশা করে হয়ে যাবে। যে আজকে ওদের মনে হয় অফ ডে থাকলে পাবেন না। কিন্তু বিতি সিনহা উনি তো মেসেজ দিছিল, কয়দিনের মধ্যে আসছে আপনি একটু বলেন তো? আমার স্যার মনে হয় 2-3 দিনের দিন দিয়ে দিছে স্যার। আপনার ওই মেসেজটা কি আপনার ইনবক্সে আছে? দেখতে হবে স্যার একটু। একটু দেখেন তো, থাকলে আপনার একটু শেয়ার করে দেখান সবাইকে কীভাবে মেসেজ দিচ্ছেন, কীভাবে মেসেজ আসছে, তো সবাই এটা বুঝবে, একটু সহজ হবে। আপনি স্ক্রিন শেয়ার করেন একবার। জি স্যার, আপনি অফ করে দেন স্যার। স্যার স্যার না,
আমার মনে হয় স্যার আমরা বোধহয় আপু ওই দিন যে মেসেজটা দিয়েছিল ওই দিনের ভিডিও দেখলে বুঝতে পারবো। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার স্টপ করি নাই না? আপনারা দেখছেন আপনার এখানে কি মেসেজগুলো আছে? স্যার আছে স্যার। একটু দেখান তো, একজনের মেসেজ দিছে তো উনি কনফিউজে আছে কিভাবে মেসেজ দিছেন কিভাবে আসছে, একটু দেখান আপনি শেয়ার করে, তারপরে আমরা ফটোশপে ঢুকে যাব। জি স্যার। এই যে আমার এইটা মেসেজ আসছে এইটা, আর আমি পাঠাইছি হলো হ্যাঁ, সেন্ড মেসেজটা প্রথমে দেখান। এই যে স্যার, হ্যাঁ আই ওয়ান্ট টু চেঞ্জ মাই অ্যাড্রেস, এটা আমি পাঠাইছিলাম। হ্যাঁ, আর ওনারা ইনবক্স দিছে আমারে, এই যে এইটা স্যার। থ্যাংক ইউ ফর কানেক্টিং আস, ইউর অ্যাড্রেস হ্যাজ এখন বিন। আমার অ্যাড্রেসের এখানে এডিট লেখা আছে, আমি এখন চেঞ্জ করতে পারবো এটা। হ্যাঁ সেটাই, এডিট অ্যাড্রেসের ওই লিঙ্কটা আপনাকে দিছে আর কিছু না। জি স্যার। না স্যার। আর মোবাইল ভেরিফিকেশনের ক্ষেত্রে আসলে আপনি মেসেজ দিলেই ওরা ভেরিফিকেশন করে দেয়, আর কিছু সাথে সাথে স্যার, কিছু করতে হয় না। সাথে সাথে করে দিই না স্যার। হুম, এরকমই তো, এটা মোটামুটি আপনার 2-3 দিনের মধ্যেই চলে আসছে, তো হয়ে যাবে আসলে, আপনি চিন্তার কিছু নাই। শুধু এটা না, এই কমিউনিকেশনটা আপনি আদার থিং অন্য কোনো কারণেও করতে পারেন, বুঝছেন? কোনো কাজে পেমেন্ট দেয় নাই কিংবা ওই কাজগুলোর জন্য অবশ্য আমরা ক্লেম করি না, সামান্য টাকা তো। যদি আপনি ভালো কোনো কাজ করেন কিংবা কোনো প্রবলেম হয়, তাহলেও আপনি কাজের রেফারেন্স নম্বর দিয়ে মেসেজ দিতে পারেন, ওদের কাছে অভিযোগ দিতে পারেন। এটা হচ্ছে লাইভ এটা মেসেজিং ব্যবস্থা। ঠিক আছে, আমি শেয়ারে যাচ্ছি। আপনাদের একটা বিষয় বলি, আমাদের কিন্তু ফটোশপ 21 চলে আসছে, এটা কি জানেন? জি স্যার। জি স্যার, আমি ইউটিউবে দেখছিলাম নতুন চেঞ্জ আসছে মনে হয় স্যার এইখানে একটু। হ্যাঁ, যথেষ্ট চেঞ্জ আছে। তো আমরা আসলে 20 থেকেই করব, কারণ এত মানে দ্রুত আমরা পরিবর্তনে গেলে আপনারা অভ্যস্ত হতে সময় লাগবে, বুঝছেন? কারণ আমরা কয়েকটা ক্লাস করে নিছি তো 20-তে, এখন আমরা 21-এ যাব না। যদিও আমি 21 সেট আপ করছি কম্পিউটারে, আমি দেখছি এখানে অনেক মজার মজার বিষয় আছে, ওইটা আমরা শেষের দিকে করব। মানে 20 থেকে 21-এ কী পার্থক্য এটা আমরা শেষের দিকে দেখব। আপাতত আমাদের কোর্সটা 20-তেই থাকবে। এমনি আপনি গ্রাফিক্সটা দেখতে পারেন, 21-এর গ্রাফিক্সটা কীরকম, দুইটা হাঁস আছে এখানে, ঠিক না? স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। এটা মেঘের মধ্যে, বুঝছেন? এটা হচ্ছে মেঘ, মেঘটাকে ইয়ে করে হাঁস দিছে। তো এটা আসলে ভিতরে একই রকম দেখতে, খুব বেশি পার্থক্য আপনি বুঝবেন না, কিন্তু অপশনগুলোর কাজের মধ্যে গেলে বুঝবেন পার্থক্য আছে, ঠিক আছে? আমরা 21-এ যাব না, কারণ এখন আমরা আমাদের ইয়ারও চেঞ্জ হয় নাই,
আপনি মোস্ট অফ কম্পিউটারে ঢুকেন, মানুষের কাছে যান, দেখবেন ওরা ওই 16 কিংবা অনেক পিছনে পড়ে আছে। এমনকি আমাদের এলইডিপিতে যারা ট্রেনার আছে, অনেক ট্রেনাররাই 16 কিংবা 19 কিংবা আরও পিছনের ভার্সনে করায়, বুঝছেন? আমরা 20-তে আছি, এটা অনেক অ্যাডভান্স, আমাদের এটা নিয়ে আর চিন্তা করতে হবে না। আমি আসলে আমার ফটোশপটা আনইনস্টল করে নিয়েছিলাম 21 দেওয়ার সময়। তো 21 দিয়ে তারপরে চিন্তা করলাম যে না, 21 দিয়ে আপনাদের ক্লাস নেওয়া ঠিক হবে না, আপাতত 20-তেই থাকি। যে জন্য আমার এই প্লেটের সেটিংগুলা দেখেন যেভাবে আছে ওভাবেই, নতুন অবস্থা যা থাকে তা হয়ে গেছে, ঠিক না? জি স্যার। তো এটা সমস্যা না, কম সময়ের মধ্যে আমরা করে ফেলব। কালার এখানে আমরা জয়েন করি প্রথমে। যত সময় যাচ্ছে বুঝছেন, আমাদের সফটওয়্যারগুলো বেশি রোবোটিক হয়ে যাচ্ছে, মানে কাজগুলো 21-এ আপনি যখন কাজ দেখবেন, আমরা দেখাবো, ওইখানে আপনি দেখবেন অনেক কাজ আছে আপনাকে করতে হয় না। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার, এগুলো আসলে করে দেয়, অটোমেটিকলি করে দেয়, এবং ইন্টারনেটের সাথে বেশি কানেক্টেড। 21-এ কাজ করতে গেলে আপনাকে ইন্টারনেটে থাকতেই হবে, বেশিরভাগ কাজ ইন্টারনেটের সাথে মার্জ করে দিছে। সেভের মধ্যে অনেক মজার মজার কাজ আছে যেগুলো আপনার অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে সেভ হয়ে যায়। তো যাই হোক, আমরা এটাতেই থাকি। তো আমরা ট্রান্সফর্মের কাজ দেখব, ঠিক না? ট্রান্সফর্ম দেখার পরে আমরা আবার কিন্তু লেয়ারে যাব। অ্যানিমালের মধ্যেই থাকি। আপনি কি জানেন একসাথে অনেকগুলো ছবি ওপেন করা যায়, এটা জানেন? জি স্যার। আর এই যে আমি মনে করেন শিফট না ধরে, কন্ট্রোল না ধরে ক্রস এই যে রাইট চিহ্ন দিছি, এটা কিভাবে আসে জানেন? না স্যার। ওইটাকে ওয়ান হ্যান্ড অপারেট করার জন্য এটা ভালো। অর্থাৎ আপনি ধরেন এই দেখেন আমার এটা আমি সিলেক্ট করলাম, তারপরে এটা সিলেক্ট করলাম, তারপরে এটা সিলেক্ট করলাম, করে একসাথে ডিলিট করে দিলাম, তিনটেই ডিলিট হয়ে যাবে। তো আমি জেনারেলি তো আমাদের কন্ট্রোলে ধরে করতে হইতো, ঠিক না? তো যদি আপনি চান কন্ট্রোলে না ধরে এভাবে করবেন, আইটেম চেকবক্স ভিউর মধ্যে আছে, জি স্যার। এখানে যদি আমরা চেক দিয়ে দেন এটা হবে। আর আপনাদের ভিউটা আরেকটা ইন্টারেস্টিং জিনিস, প্রিভিউ পেন প্রিভিউ এরকম রাখবেন। এটা রাখলে সুবিধা কি হয় যে আপনি যখন এই পেনটাকে একটু বড় করেন, যখন আপনি কোনো পিকচারে ক্লিক করবেন, পিকচারটা আপনার এখানে দেখাবে, ঠিক না? তো এটা হয় কি সহজে আপনি ওই পিকচারে কি আছে, এখানে কি আছে আপনি দেখে ফেলতে পারেন, বড় না করেও। বুঝতে পারছেন? তো ওইভাবে রাখবেন। নিয়ম হচ্ছে এভাবে রাখলে আপনার এই অংশটা এভাবে না রেখে ওইটাকে আপনি তখন করে দিবেন ডিটেলসে, মিডিয়াম না রেখে আপনি রাখলেন এটা ডিটেলস। ডিটেলস রাখলে কি হয় যে যখনই আপনি কিছু দেখতে চান, যেমন এটার মধ্যে কি আছে দেখলেন যেখানে কি আছে, ম্যাক্সিমাম ফাইল এখানে ওপেন করে আপনাকে দেখাবে, বুঝছেন? একটা ফাইল ওপেন করে দেখতে গেলে তো আপনার সময় নষ্ট হবে, ঠিক না? তো আপনি যদি আপনার মূল ফাইলগুলোকে ডিটেলসে রাখেন, তাহলে আপনি ডেটটা দেখতে পাচ্ছেন, ফাইলটা কী ধরনের দেখতে পাচ্ছেন,
আর প্রিভিউ পেনটা কতটুকু ছোটো রাখবেন কিংবা বড় রাখবেন এটা আপনার ইচ্ছা। 50-50 রাখলেন তখন এটা একটু সহজ হয় আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে দেখেন, আমি এখানে প্রিভিউ পেন ছিল ঠিক না, যখনই আমি একটা ফোল্ডারের মধ্যে ঢুকে যাচ্ছি প্রিভিউ পেনটা চলে যাচ্ছে, নতুন করে আবার নিয়ে আসতে হচ্ছে আমাকে এখানে প্রিভিউ পেন, কিংবা তারপরে এই জায়গার মধ্যে হয়তো আমার আইটেম দিতে হচ্ছে, এই ডিটেইলস, এই যে ছোটো করতে হচ্ছে বড় করতে হচ্ছে। তো এটা বারবার যদি আপনি করতে না চান, আপনি জানেন যে একটা সেটিংয়ে আপনার পুরো কম্পিউটারে অ্যাপ্লাই হবে। বুঝতে পারছেন কি বলছি, যে আপনার এই সেটিংটা আপনি চাচ্ছেন সম্পূর্ণ কম্পিউটারে থাকবে, আমার আইকনগুলো ডিটেলসে থাকবে আর এদিকে প্রিভিউ পেন থাকবে। তাহলে আপনাকে যেটা করতে হবে, এখানে ঢুকে ফাইলের মধ্যে গিয়ে যেতে হবে অপশনে গিয়ে আবার আপনাকে যেতে হবে ভিউতে যাওয়ার পরে you can apply this view such as default details or icon to all folder of this type। আপনি যদি প্রত্যেক ফোল্ডারে আপনার এই ভিউটা কার্যকর করতে চান তাহলে আপনি এখানে অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন, করলে আপনাকে মেসেজ দিবে অলরেডি, ইয়েস দিয়ে দেবেন, ওকে দিয়ে দেবেন। এখন যদি আপনি রিফ্রেশ করেন তাহলে এই ভিউটা আপনার সব জায়গায় থাকার কথা, ঠিক না? ফোল্ডারে গিয়ে কিন্তু আপনার ভিউ পার্থক্য হচ্ছে না। বুঝতে পারছেন? কম্পিউটার মেইনটেন্সের জন্য এই তথ্যগুলো আসলে জানলে আপনি সহজে হ্যান্ডেল করবেন কম্পিউটার। কে বুঝেন নাই বলেন তো, এখন যেটা দেখাইছি আমি? হ্যালো, বুঝতে পারছি স্যার। এই দেখেন সব জায়গায় হয়ে গেছে। এটা মানে আপনার সেটিংটাকে সব ফোল্ডারে কার্যকর করে ফেলবেন। এটা খুবই কমফোর্টেবল কাজ করার জন্য এই ধরনের সেটিং, ঠিক আছে? তো যাই হোক, আমরা ফটোশপে চলে যাই। কোথায় ফটোশপটা ছিল? আমরা একটা খালি পেজ নেই। খালি পেজ নেওয়ার জন্য আরেকটা পদ্ধতি দেখেন আপনি। ধরেন এই সাইজের একটা খালি পেজ দরকার আপনার, ঠিক আছে? এই সাইজটা কি? এই সাইজটা হচ্ছে প্রপার্টিজ, আমরা ওপেন করি। সাইজ দেখাচ্ছে না কেন? 54-34, ঠিক না? তো সেম যদি আপনি সাইজটা আরেকটা পেজ করতে চান এভাবে, তাহলে আপনি কি করবেন? ডুপ্লিকেট ইমেজ, ডুপ্লিকেট, দেখা যাচ্ছে? ইমেজের নাম দিয়ে দিতে পারেন, নাম দিয়ে আপনি ওকে দিয়ে দিলেন। তো এই যে পেজটা আসছে, এখন আপনি কি করবেন দেখেন, এখন আপনি এটা Ctrl+A দিয়ে ফুল সিলেক্ট করবেন, করে ডিলিট দিয়ে দেবেন। এখানে ব্যাকগ্রাউন্ড কি চান দিয়ে ডিলিট দিয়ে দেবেন। তাহলে কি হচ্ছে, আপনার একই সাইজের আপনি একটা পেজ পেয়ে যাচ্ছেন। সাইজটা আপনাকে মেনটেন করতে হচ্ছে না। কিভাবে করছি বুঝছেন? তাইলে আমি এটা সাইজ বাদ দিয়ে দিলাম। সেম সাইজ কেন রাখবো আমরা? তখন কাজ করতে আমাদের সহজ হবে। এখান থেকে যদি আমি কিছু কপি করে নিয়ে আসি, ওই সাইজ পেজের সাথে খুব ছোটো দেখাবে না কিংবা খুব বড় দেখাবে না। তো আমরা ট্রান্সফর্মের কাজ দেখবো আজকে। আমরা প্রথমে যেটা দেখি, সিলেক্টের বিষয় তো আমরা জানি যে এইভাবে আমরা সিলেক্ট করি, ঠিক না? সিলেক্টের এখানের কাজগুলো তো আমরা দেখাইছি, আপনাদের দেখাইছি। জি স্যার। যদি আমরা ফিক্স রেশিওতে থাকি, ইকুয়ালি আসবে আমাদের সাইজটা সব সময়, এবং এটা মুভ করা যায়, ঠিক না? আমি এটাকে
কপি করে এখানে রাখলাম। এটা থেকেও আমি একটা অংশ কপি করে নিয়ে যাই। কপি পেস্ট মানে হচ্ছে নতুন লেয়ার হবে, এটা তো আপনারা বুঝেন। যখন আপনি কপি করে পেস্ট করবেন নতুন লেয়ার হবে আপনার। আমরা আরেকটা ছবি নিয়ে আসি। রাউন্ড একটা নিয়ে আসি, রাউন্ড। ঠিক আছে, এখন আমরা ট্রান্সফর্মের কাজটা দেখব। আমরা রাজিয়া সুলতানা মনে বলছিলেন যে আপনার এখানে ওটা আসে না, ঠিক না? জি স্যার। আপনি দেখেন আমরা কিভাবে আনি। এখন তো আমার এখানে নাই এটা, ঠিক না? প্রথমে আমরা কি করব, এখানে ট্রান্সফর্ম কন্ট্রোলের এখানে রাইট চিহ্ন দেব, দিলে আমরা এখানে একটা বর্ডার পাচ্ছি। ওই বর্ডারের উপরে ক্লিক করলেই ট্রান্সফর্মের এই অংশটা চলে আসছে, ঠিক না? জি স্যার। এভাবে আপনি করে দেখেন, এখনই করে দেখেন যে এটা হয় কিনা। তো আমরা কি আপনাদের এই অ্যালাইনমেন্টের কাজ দেখাইছি? জি না স্যার। প্রথমে আমরা এটা দেখি। ছবিগুলোকে আমরা ছোট করে নেই, তখন আমাদের কাজ করতে একটু সহজ হবে। তো আমরা যখন একটা ছবিকে পাশাপাশি রাখতে চাই, এখানে কিন্তু স্মার্ট গ্রিড আছে, গাইড আছে, এটা অটোমেটিক দেখায়। তারপরেও আমি একটা একটা না করে যদি এই তিনটাকে একসাথে সিলেক্ট করি, করার পরে আমি চাই যে এটা উপর দিকে মিলবে, এই যে একসাথে মিলে গেছে, এটা হচ্ছে নিচ দিকে, এটা হচ্ছে সেন্টারে মিলবে। এই তিনটা আমরা বুঝছি, ঠিক না? এটা দেখেন কি ডিস্ট্রিবিউট হরাইজন্টালি, মানে এটা হয় কি যে সবার মধ্যখানের গ্যাপ সমান থাকবে। আপনি যদি এই ছবিটা এখানে রাখেন আর যদি বলেন যে ডিস্ট্রিবিউট হরাইজন্টালি, তাহলে কি হবে, এখানে যে গ্যাপ আর এই জায়গার মধ্যে যে গ্যাপ কম বেশি আছে, ঠিক না, ওইটা ইকুয়াল হয়ে যাবে, সমান হয়ে যাবে দূরত্ব। আর উপরে নিচে তো আমরা দেখলামই। তাহলে এটা আমরা বুঝছি। আর এটা হচ্ছে কি জন্য, এটা যদি আপনার ভার্টিক্যালি না হয়ে হরাইজন্টাল না হয়ে ভার্টিক্যাল থাকে, ধরুন এরকম আপনার ছবিটা থাকে, ইকুয়ালি একটু ছোটো করে নেই, জায়গা যেহেতু হচ্ছে না। এরকম যদি আপনার ছবি থাকে আর এটাকেও আপনি মেনটেন করতে চান, তাহলে এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট হবে, এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট হবে, এটা হচ্ছে সেন্টার, মানে এখানে যতটুকু গ্যাপ আছে ঠিক এখানে এতটুকু গ্যাপ আছে। আর এটা কি, এই যে সমান দূরত্ব থাকবে, ডিস্ট্রিবিউট করবে ইকুয়ালি। এতটুকু বুঝছেন? জি স্যার। এখানে আরও আছে কিন্তু, আর দেয় নাই এগুলোই তো, নাকি নতুন আছে এখানে কিছু? ডিস্ট্রিবিউটের আরও কিছু কাজ আছে। আচ্ছা, এটা আমাদের থাক, যেহেতু ওরা হাইড করে রাখছে, আমরাও হাইডে থাকি, পরে দেখবো আমরা। এখানে আছে আর কিছু কাজ আছে। তো এখন আমরা যাচ্ছি কন্ট্রোলে। আচ্ছা, স্ক্রিন ছোটো বড়ো আপনারা করবেন কিভাবে? স্ক্রিন ছোটো বড়ো করার সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে এটা আমি ইয়ে করলাম আপনাদের বোঝার সুবিধার জন্য, ঠিক মধ্যখানে নিয়ে আসা যায়, ধরেন একটু কোথায়, তাক সাইডেই থাক, আপনারা দেখতে পাবেন।
তো এটা হচ্ছে অল্টারের দরে যদি আপনি স্ক্রলিংয়ে নিচ দিকে দেন ছোটো হবে, উপর দিকে দেন বড় হবে। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ছোটো বড়ো করার জন্য, বুঝছেন? কিবোর্ডের যে হুইল আছে আপনার, ওই যে একটা চাকা আছে, ওইটা দিয়ে আপনি ওই দেখেন আমি নিচ দিকে নিচ্ছি এরো কি, এই যে এরো কিটা নিচ দিকে, আর উপর দিকে নিলে বড় হবে। এটাই হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি ছোটো বড়ো করার জন্য, বুঝতে পারছেন? অল্টার চেপে ধরে। এটা কি এরকম করেন আপনারা? আমি তো স্যার অল্টার চেপে ধরে অল্টার প্লাস দিয়ে মাউস করেন? দিয়ে করতাম স্যার, মাউস দিয়ে করতাম স্যার অল্টার চেপে। স্যার মাউস দিয়ে। হ্যাঁ, অল্টার দিয়ে দিলে হয় কি যে আপনার অনেক সময় দুই হাত ব্যবহার করতে হয়, ঠিক না? মাউসটা সরিয়ে ফেলতে হয়। এর চেয়ে সহজ হয় কি যে মাউস থেকে হাত সরাইলেন না, আপনি অল্টারে ধরলেন, ধরে আপনার চাকা দিয়ে ছোটো করে ফেললেন। কোন চাকা স্যার? মাউসের মধ্যখানে একটা চাকা আছে তো, ও জি স্যার, এটা এরকম তো করি স্যার। ছোটো বড়ো এভাবে হবে, অল্টারে চেপে রেখে এভাবে করবেন, খুব সহজ। এতে লেখা আছে অল্টার প্লাস হুইল। যাই হোক, আমরা ট্রান্সফর্মে যাব। আমরা যখন সাইটে ক্লিক করি তখন আমাদের ট্রান্সফর্মের এই অপশনটা আসে। এই জায়গায় আমরা পজিশনের বিষয়টা দেখাইছি মনে হয় আপনাদের, যে আমাদের একটা পিকচার কোথায় থাকবে, এটা কি দেখাইছিলাম? জি স্যার। এই বারের কিছুই কি দেখানো হয় না আপনাদের এখানের এই জায়গার? এই যে স্যার ওই যে কালকে তো দেখাইছিলেন, রেশিও দেখাইছিলেন, আর এইচ এক্স ওয়াই এগুলো দেখাইছিলেন স্যার। হ্যাঁ, তো না বলছেন কে? উনি মনে হয় ক্লাসে ছিলেন না। আমি বলে বুঝছি স্যার, ছিলাম স্যার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা আমাদের শেষ। আমার মনে হয় এই অংশটা আমাদের শেষ। এই জায়গায় একটা হ্যাঁ, আমাদের তাহলে আর কি আমরা এখানে বাকি রয়েছিল কি? ওয়াইড হাইটের পরে আমরা দেখাই নাই, এটা হচ্ছে রোটেট। হ্যাঁ, রোটেটটা দেখবো এখন আমরা। রোটেট ব্যাপারটা হচ্ছে যে একটা ছবিকে ঘুরানো। তো রোটেট মূলত কমপ্লিট কত জানেন? 360 ডিগ্রি পর্যন্ত রোটেট করা যায়, এটা তো জানেন সবাই নাকি? ডিগ্রি 0 থেকে 360 এরকমই তো, এর বেশি তো ডিগ্রি নাই, খুন। তো আপনি যদি এভাবে যদি আপনি ঘুরান তাইলে একই জায়গায় ফিরে আসবেন যখন আপনার 360 ডিগ্রি হবে, এটাই তো। তো সাধারণত আমরা হয় কি দেখেন, একটা জিনিস বুঝেন, আপনি যখন কোনো রোটেট করবেন, আপনি যদি স্যাটিসফাইড না হন, তো যদি আপনি এটাতে ক্লিক করেন ক্যান্সেল ট্রান্সফর্ম কিংবা এসকেপ, তাহলে আগের জায়গায় ছবিটা আসবে, বুঝতে পারছেন? আমি রিসাইজ করলাম, আমি সন্তুষ্ট না, আগের সাইজে ফিরে যাব, আমি এসকেপে দিব কিংবা এটাতে দেব। মানে আপনি যাই করবেন ট্রান্সফর্মে, প্রত্যেকবার আপনাকে হয় এসকেপ চেপে ক্যান্সেল করবেন অথবা এন্টার চেপে এটা অ্যাপ্লাই করবেন। কিবোর্ড দিয়ে এটা বেস্ট, মানে এন্টার চাপবেন তখন আপনার ট্রান্সফর্মটা অ্যাপ্লাই হবে, নতুবা অ্যাপ্লাই হবে না। এরকম করে রেখে যদি আপনি কোনো কাজ করতে যান তাহলে অটোমেটিক এটা অ্যাপ্লাই হয়ে যাবে, তারপরে আপনি কাজ করবেন, অ্যাপ্লাইয়ের আগে পারবেন না আপনি করতে। তো আমরা সাধারণত রোটেট করার ক্ষেত্রে কিছু রুলস আছে, দেখেন কি। একটা হচ্ছে রোটেটের নিয়মগুলো দেখেন আপনি। রোটেটের একটা হচ্ছে ক্লকওয়াইজ, একটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ শব্দটা তো বুঝেন আপনারা? জি স্যার। কে বুঝেন না বলেন? যে বুঝেন আপনি একটু ব্যাখ্যা করেন তো, ক্লকওয়াইজ এবং কাউন্টার ক্লকওয়াইজ। মানে স্যার ঘড়ির কাঁটার দিকে, আর এন্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। হ্যাঁ, ঘুরবে, ঘোরার কথাটা বলতে হবে। মানে ঘড়ি যেভাবে ঘুরে এইভাবে যদি ঘোরান আপনি, এটা হচ্ছে ক্লকওয়াইজ। আর এন্টি কিংবা কাউন্টার ক্লকওয়াইজ বলতে বোঝায় ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে, মানে ডান দিকে না ঘুরিয়ে আপনি যদি বাম দিকে ঘুরান কোনো জিনিসকে, সেটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ। তো এখানে 90 আছে, জেনারেলি 90 ডিগ্রি। একটা হচ্ছে কাউন্টার। 90 ডিগ্রি বলতে আসলে আমরা কি বুঝি দেখেন,
আমরা শিফটে ধরতেছি, এই ছবিটাকে আমরা প্রথমে নর্মাল করি, এই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড নর্মাল। হ্যাঁ, আগে উল্টা ছিল। তো আমি যদি এটাকে 90 ডিগ্রি করি তাহলে কোথায় যাবে? এখানে যদি আমি 90 লিখি, তাহলে কীরকম হয়েছে বলেন তো? আগে কীরকম ছিল? আগে ছিল এরকম, এই ছিল 90 ডিগ্রি বলতে। আচ্ছা, একজন মানুষ নিয়ে আসি আমরা, ডিগ্রিটা আসলে আমরা বোঝার জন্য একজন মানুষ নিয়ে আসি। ডিগ্রির মধ্যে অনেক অ্যাডভান্স কাজ আছে ভবিষ্যতে, যে জন্য আমাদের এই বিষয়টা শুরুতেই যদি আমরা 100% ক্লিয়ার হয়ে যাই, তাইলে ভবিষ্যতে আমাদের কনফিউজ থাকবে না। কাজের সময় আপনি কনফিউজ থাকলে হবে না। এই ছবি নেই, বাজে ছবি। আসলে ভালো ছবিতে কাজ করতে চাচ্ছি। এটা ঠিক আছে, ছোটো করে নিচ্ছি আমরা। তো ডিগ্রিগুলো আপনারা এরকম দেখেন, শিফটে যদি আপনি চেপে রাখেন, শিফট কিবোর্ডে যখন শিফট ধরবেন, ধরলে আপনার এটা প্রত্যেক স্টেপে 15 ডিগ্রি করে যাবে। 15, 30, 45, এভাবে দেখেন 60, 75, এরপরে হচ্ছে কি 90। 90 ডিগ্রি মানে কি এখন আমাদের কাছে ক্লিয়ার। মানে যখন একটা খাড়া ছবিকে আপনি পাশাপাশি রাখবেন, এটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কি সাথে সাথে আপনি রিয়েলাইজ করতে হবে 90 ডিগ্রি হচ্ছে খাড়া একটা জিনিসকে শুইয়ে দেওয়া। বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। এটা সহজ বিষয়। তো তো আমরা শিফট ধরলে যেটা হয় যে কত ডিগ্রি করে চেঞ্জ হয় শিফট ধরলে বলেন? 15 ডিগ্রি। হ্যাঁ, সাধারণত 15 ডিগ্রির কম ডিগ্রি আমরা ঘুরাই না, বুঝছেন? এটা একটা রুলস আছে। আপনি যখনই ছবিকে ঘুরাবেন এই 15 ডিগ্রি অনুযায়ী, আপনি যদি 19 ডিগ্রি অ্যাঙ্গেল করেন এটা গ্রামাটিক্যালি এরর। কারণ আপনি 19 ডিগ্রি কি একজনে রিয়েলাইজ করতে পারবে না। তো আপনি এমন একটা ডিগ্রি দিলেন যেটা আসলে বুঝি না আমরা দেখে যে এটা আসলে এত ডিগ্রি, তো ওটা ঠিক না। যে জন্য আপনাদের রিয়েলাইজের তো একটা বিষয় আছে। তো যে জন্য আমরা এই ডিগ্রিটা পরিবর্তন করব মিনিমাম 15 ডিগ্রি। এটা স্ট্রেট ছবি আছে, আমি বললাম একটু বাঁকা করে দেন, মানে 15 ডিগ্রি বাঁকা করবেন আপনি, এর কম না। ওয়ালাইকুম সালাম নাইম, আমি একটা ক্লাসও আছি, তোমার ফোরে ফোন দিও, সন্ধ্যার পরে দিনও ক্লাস থাকে। ওকে, আচ্ছা সরি, আমার একটা ফোন আসছিল। তো আমরা তাহলে মিনিমাম আমরা 15 ডিগ্রি করবো, এর কম করব না, ঠিক আছে? এটা হচ্ছে রুলস। তারপরে আমরা উল্টা গেলে একটা কাউন্টার, এটা আমরা বুঝি, তার মানে আমরা এখানে লিখে দিতে পারি আমি কত ডিগ্রি করব, ডিগ্রিটা আমরা বুঝে ফেলছি, ঠিক না? এরপরে যেটা হচ্ছে এক্স্যাক্ট এখানে আমরা বলে দিতে পারি সাইজ, একটা ছবির সাইজ কি, হাইট এবং ওয়াইড। দেখি তো, আমি নিজেই ভুলে গেছি, 50। এটা হচ্ছে এক ধরনের করা, এটাকে কি বলে, স্কিউ। এই কাজটা আমরা এখানে দেখব না, এটা আমরা দেখার জন্য অন্য জায়গায় যাচ্ছি। আমাদের যে মেনুর মধ্যে এডিটের মধ্যে ট্রান্সফর্ম লেখা আছে, ওইখানে আমরা ঢুকবো এখন। ট্রান্সফর্ম,
এই ট্রান্সফর্মগুলো আমরা এখন দেখব এখানে কি কি আছে। স্কেল, রোটেট, স্কিউ, ডিস্টর্ট, প্রসপেক্টিভ, র্যাপ, এই কাজগুলো আমরা দেখব। এখানে কিন্তু রাইট ক্লিক করলেও এই কাজগুলো পাওয়া যায়। কখন রাইট ক্লিক করলে পাবেন? যদি আপনার বর্ডারে ক্লিক করা থাকে। যদি আপনি এটা অ্যাপ্লাই করে রাখেন, এখন রাইট ক্লিক করেন, এটা আসবে না, ঠিক না? তাহলে আমরা রাইট ক্লিক করে এটা দেখতে পারি। তো এখানে আমরা একটা একটা করে দেখি। স্কেল তো আমরা বুঝি, স্কেল হচ্ছে কি এই যে অংশটা আসছে, জেনারেলি এই যে ছবি থাকে, এটাতে স্কেল আনতে হলে বর্ডারে ক্লিক করলেও আসে। আবার যদি আপনি এডিটে গিয়ে ট্রান্সফর্মে গিয়ে স্কেলে ক্লিক করেন তাহলে এটা আসবে, এই যে এই অংশটা আসবে। স্কেল মানে হচ্ছে এরকম করে আপনি এখন হয়তো এটাকে ছোটো বড়ো করবেন, কিংবা শিফট ধরে করলে আলাদা আলাদা হবে। এটা হচ্ছে স্কেল চেঞ্জ করা, ঠিক আছে? স্কেলটা আমরা দেখে নিয়েছি অলরেডি। স্কেলের পরে কি আছে দেখেন, রোটেট। রোটেটটা এইমাত্র আমরা দেখলাম যে আমরা কত ডিগ্রি করব, শিফট ধরে সবসময় করব। এভাবে করলে কী হয়, যেমন এটা আমি 15 ডিগ্রি করছি, আমি এই ছবিটাকে ওইটার মতো করব, এক্সাম্পল ধরেন আপনি। তো ডিগ্রিটা যদি আমাদের মুখস্থ থাকে, আমি প্রত্যেক ডিগ্রিকেই 15 ডিগ্রি করে, প্রত্যেক ছবিকেই 15 ডিগ্রি করব, শিফট ধরে করে দিলাম। তখন এটা হয় কি যে একই যেতে থাকলো, মেজারমেন্টটা একই হইল, ঠিক না? তখন আমাদের কাজ বুঝতে সহজ হয় যে আমি একটাকে বেশি একটাকে কম করলাম, এটা হইল না। এটা আমরা দেখলেই বুঝি এটা 15 ডিগ্রি, এটা দেখলেই আমরা বুঝি, বুঝছেন? যারা কাজ করে ওরা এই 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি এগুলো আমরা বুঝি। একেবারেই কোনাকুনি হচ্ছে 45 ডিগ্রি, বুঝছেন? তো এটা আপনারা রিয়েলাইজেশনটা আপনাদের নিয়ে নেবেন কোন ডিগ্রি কতটুকু। এটা হচ্ছে 45। 45 মানে কি আপনার ওই দুইটা কর্নার একই সমান্তরালে থাকবে, বুঝছেন? যদি এই দুইটা কর্নার সমান্তরাল থাকে তার মানে এই ছবিটা কত ডিগ্রিতে আছে? 45। হ্যাঁ, এটা আপনাকে এরকম আপনারা বুঝবেন বিষয়টা। আমাদের রিয়েলাইজেশনটা ক্লিয়ার থাকতে হবে যে আমরা কত ডিগ্রিতে কাজ করতেছি। তো যাই হোক, ডিগ্রি নিয়ে আমার মনে হয় কথা বলার প্রয়োজন নাই। এরপরে আমরা যাচ্ছি রোটেটের পরে স্কিউ। স্কিউর কাজটা এখানে আমরা লিখে দেখছিলাম। এটা হচ্ছে কি ওই যে কোনো কর্নারে ধরে আপনি ছবিটাকে, এটা হচ্ছে হরাইজেন্টালি, আপনি এক দিকটাই শুধু মুভ করতে পারেন, ওয়ান সাইড। বুঝছেন? হচ্ছে 0। এটা হচ্ছে ভার্টিক্যালি, বুঝছেন? তো ধরেন আপনি ভার্টিক্যালি উপর থেকে করলেন 15, 150 দিয়ে দিচ্ছি আমরা। তো এটা যদি এভাবে করলে আপনি একসাথে দুইটাই হয়ে যায়, মানে ওই জায়গা থেকে এই কর্নারটা 15-এ আসছে, সাথে সাথে এটাও 15-এ চলে গেছে নিচে। আপনি যদি চান শুধু একটা করবেন, ম্যানুয়ালি আমরা করি সাধারণত, এটা আপনি এভাবে করতে পারেন। কোথায় আগে আমাদের হ্যাঁ স্কিউতে যেতে হবে, তারপরে করতে হবে। দেখেন আপনি শুধু এক সাইড হচ্ছে এখানে। স্যার জি, এই যে আপনার এখানে লেফট ক্লিক এইগুলা লেখা থাকে স্যার, এটা কিভাবে করছেন স্যার? বুঝি নাই। ওই যে আপনি মাউস ক্লিক করলে যে ওই যে লেফট ক্লিক, রাইট ক্লিক এগুলা লেখা থাকে স্যার এই যে স্ক্রিনের এইখানে আমরা দেখতে পাই স্যার, এইটা কেমনে করছেন স্যার? এই উপরের এটা না স্যার, এই এই নিচের দিকে লেখা থাকে স্যার, লেফট ক্লিক, রাইট ক্লিক, কন্ট্রোল, এইটা কেমনে করছেন স্যার? যে লেখা থাকে যে এটা ক্লিক করলে। এটা তো আপনাদের সামনেই করি আমি প্রতিদিন, সামনে করি না? বড় বড় করে লেখা থাকে স্যার এটা না, এটা তো এই একটু আগে আমি এটা আনলাম আমার স্ক্রিনের মধ্যে। এটা একটা সফটওয়্যার, কিউআই প্রেস, কুইক প্রেস। এইটা ছোট্ট একটা সফটওয়্যার, এই সফটওয়্যার দিয়ে এটা করা হয়। সফটওয়্যারটা আপনারা ডাউনলোড দিয়ে দিতে পারেন।
আপনাদের বেস কোথায়? এটা আমি কেটে ফেলি, কারণ যখন যে করি না ক্লাস থাকে না, ওইটা ডিস্টার্ব দেয়। এই জন্য আমি কী করি, প্রত্যেকবার এটাকে ডিসেবল করে দিই। এই সফটওয়্যারটা ইনস্টলও করতে হয় না। এই যে এটা কুয়াই প্রেস লাইট, প্রত্যেকবার কী করি, ক্লাস শেষে আমি এটা এক্সিট দিয়ে দেই, কারণ এটা তো পার্সোনালি কাজ করার সময় বারবার এই মেসেজটা আসলে ডিস্টার্ব হয়, ঠিক না? স্যার তো এক্ষেত্রে আমরা এটা করি। তো আপনারা দেখতে পারেন এটা খুব সিম্পল বিষয়। তো যাই হোক, আমরা তাহলে এটা আমরা বুঝতে পারছি, ঠিক না, যে এটা আমরা এরকম করব, কাছে নেওয়া কিংবা দূরে নেওয়া এরকম আছে। এটা হচ্ছে যদি আপনি যে কোনো এক সাইড করতে চান, ইকুয়ালি দুই সাইড যদি আপনি করতে চান, তাহলে আপনি এটা না করে অন্য একটা করতে পারেন। আপনারা এটা প্র্যাকটিস করবেন কিভাবে, দেখেন একাধিক পিকচার করে, ধরেন এটাকে আপনি দেখলেন স্কিউর কাজটা, স্কিউ স্কিউতে রাখলেন, তারপরে আবার আরেকটা পিকচার নেন আপনি, নিয়ে এটাকে আপনারা অন্যটা করব আমরা এখন ডিস্টর্ট। ডিস্টর্টের কাজ কি দেখেন, ওইটা এক্সাইট করলেন আপনি, ভিতর দিকেও যায়, এটা স্কিউ কিন্তু ভিতর দিকে ঢুকে না, বুঝছেন? আমার মনে বুঝতে পারছেন? জি স্যার। এগুলো ভেরি সিম্পল, আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন, নিলে বুঝবেন যেটা আসলে এত জটিল কিছু না। বিজ্ঞাপনের জন্য এগুলো ব্যবহার হয়, এভাবে বিভিন্নভাবে এলোমেলো করে দেয়, মানে অ্যাটেনশন গ্রো করার জন্য একজন ক্লায়েন্টের। স্কিউর পরে কি আছে আমরা দেখে নেই, এগুলোতে সময় নষ্ট করে লাভ নাই। প্রসপেক্টিভ, প্রসপেক্টিভ হচ্ছে একসাথে দুই দিক, এই যে কাটাও যায়, কাটার কোনো প্রয়োজন নাই, মানে যাই করবেন আপনি এটা হচ্ছে স্কিউ। প্রসপেক্টিভ, প্রসপেক্টিভটাকে আমরা আলাদা করে নেই, এটা আমাদের প্রসপেক্টিভ। তারপরে এখানে কি আছে দেখি, এটা র্যাপ। এটা হয় কি যে একটা ছবিকে আপনি নির্দিষ্ট অংশের উপরে কাজ করতে পারেন। এই ছবিটাকে আপনি গ্লুব বানিয়ে ফেলতে চাচ্ছেন, কিংবা কোনো শেপের উপরে নিয়ে বসিয়ে ফেলতে চাচ্ছেন, এটা আমরা একটু শেপ এনে দেখি, এটা আরও সুন্দর হবে। আমরা একটা শেপ কিছু নিয়ে আসি, কোনো বক্সের মধ্যে ছবিটাকে আমরা বসিয়ে দেব। তো বক্স বসাইতে হলে আমরা অবজেক্টে যাই, অবজেক্ট, অবজেক্ট কোথায়, ধরুন এই বক্সের মধ্যে আমরা একটা ছবি বসিয়ে দেব, ঠিক আছে? এই ছবির রেজুলেশন যত খারাপ, রেজুলেশনের ছবিতে কখনো কাজ করবেন না। আর সেকেন্ড হচ্ছে একই ছবিতে সারাদিন কাজ করবেন না, ছবি পরিবর্তন করবেন, তখন বোরিং লাগবে না, বুঝতে পারছেন? এই জন্য একটু বেশি করে ছবি নিয়ে আসবেন, যাতে আপনার বোরিং না হয়। এবং বিভিন্ন বাচ্চাদের ছবি নিয়ে আসতে পারেন, বিভিন্ন ধরনের ছবি নিয়ে আসবেন। কাজের মধ্যে কি সৌন্দর্য আসে। এটা অনেক বড় ছবি, লম্বাটে না, সমস্যা না, আমরা হয়ে যাবে, আমাদের এতটুকুই থাক। এখন এটাতে যদি আমি এই র্যাপের কাজটা করি, দেখেন কি হয়। সরি, একটা কর্নার আমি ঠিক করলাম প্রথমে, একটা কর্নারে
তাহলে একটু বড় করে নেই আমরা, যাতে কর্নারটা ঠিক থাকে, বেশি টানতে না হয়। এখন আমরা যাই, দেখেন কিভাবে প্লেসিং করি এটাকে। কার্ভ না, সোজা, এটা সোজাই আমরা রাখতে পারি। বক্সের মাথা কোথায়? মাথা স্যার নিচের দিকে স্যার। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখি এখানে, আমাদের পেন টুল কোথায়? আমাদের এই কার্ভের প্রয়োজন নাই। আমরা আসলে কিছু কিছু অপশন আছে আমরা কার্ভ করতে পারি, যেহেতু এটাতে কার্ভের প্রয়োজন নাই, এটা আমরা কার্ভ করব না। এটা তো কার্ভ হয়ে গেছে অলরেডি, এটা প্লেন রাখতে পারতাম না। এটা আসলে এই টুলসটা এখানে লাগবে না, আমরা একটু বেঁকে যাই। এটা আমরা প্রসক্রিপটিভ দিয়ে করতে পারি। না, প্রসপেক্টিভ দিয়ে হবে না, না প্রসপেক্টিভ দিয়ে হবে না। এটা আমরা যদি স্কিউ দিয়ে করি তাহলে হয়ে যাবে। হ্যাঁ, এটা স্কিউ দিয়েই হবে। ঠিক না? জি স্যার। স্কিউ দিয়ে খারাপ হবে না। যখন কার্ভ কিছুতে আমরা যাব তখন ওইটা আমরা ব্যবহার করব। কার্ভ রাউন্ডেড কিছুতে যদি আমরা প্লেসিং করতে চাই তখন ওইটা আমাদের জন্য পারফেক্ট হবে। রাউন্ড কিছুতে গেলে স্যার র্যাপ ব্যবহার করতে হবে। হ্যাঁ, ওইটাই বলছিলাম আমরা। এই ছবিটা আসলে নষ্ট স্যার এই ছবিটা আপনি একটা কাজ করেন, আপনি ছবি একটু ছোট করে দেন আর ওই যে সাদা বর্ডার একটু করে দেন, তাহলে সুন্দর লাগবে। হ্যাঁ, মানে ছবি একটু ছোট। এই ছবিটা আমাদের নিতেই সমস্যা হয়েছে। আমরা এই ছবি আমাদের এখানে পারফেক্ট হবে, ওইটা আমরা নষ্ট করে ফেলছি ছবি। আমরা কি পার্সপেক্টিভে ছিলাম? না স্যার স্ক্রিউ দিয়ে হ্যাঁ, করছিলাম স্কিউ মনে দিয়ে হয় করছিলাম আমরা। না, এটা স্কিউ না, এটা মানে আরও একটা বাটন আছে, ওইটা দিয়ে আরও সহজ হবে। আর কি কি আছে এখানে দেখি আমরা। ডিস্টর্টে কি ছিল? এটার জন্য পারফেক্ট। এটা পারফেক্ট না? জি স্যার। জি স্যার। এটা মোটামুটি পারফেক্ট হয়ে গেছে আমাদের। একেবারেই বক্সের কভার মনে হচ্ছে। যদিও আমরা একটু ছোটো করতে পারি চাইলে, আসলে বর্ডারের জন্য যেটা উনি বলছে জি স্যার। আর একটু এফেক্টিভ দেখাবে মনে হবে। এটা যে বক্সের মধ্যে ঢুকাইছি, তো এটা আমরা এই দিকেও এই পাশেও যদি আমরা একটা ছবি রাখতে চাই ওইটাও এভাবে করে রাখা যায়। আপনারা একটু এক্সপেরিমেন্ট করবেন, করলে বুঝবেন যে এটা আসলে এত জটিল না। এভাবে প্লেসিং করা খুবই ইন্টারেস্টিং এবং বোঝা যায় না, মনে হয় যে এটা খুবই শোয়ানো অবস্থায় ছবিটা আছে। আমরা কার্ভ একটা অবজেক্ট পাই কি না দেখি, ওইখানে আমরা অন্য একটা কাজ করব, ওয়ার্পের কাজ করব। এই যে আছে, এটার মধ্যে যদি আমরা ঢুকাই, এটা তো কার্ভ না, এই যে রাউন্ডেড আছে। জি স্যার। এই বক্সটা কিন্তু আমরা বানাইছি, বুঝছেন, ক্লাসে 3Dর আমাদের কিছু কাজ আছে ওইখানে। 3Dর ক্লাসে আমরা 3D অবজেক্ট বানানো দেখাবো আপনাদের।
তো এইটার মধ্যে যদি আমি একটা লেবেল বসিয়ে দিতে চাই, যেহেতু এটা কার্ভ রাউন্ডেড, তখনই আমরা ওই কাজটা করব। এটাতে আমরা কি বসাতে চাই বলেন? আমরা ন্যাচারাল ছবি ঢুকাই, ফ্লাওয়ার দিয়ে দিই, লম্বা ফ্লাওয়ার। এটা পুরোটা দেওয়ার দরকার নাই, আমরা মোটামুটি এতটুকু নিলাম। এটা ফিক্সড রেশিও হবে না, নর্মাল হবে। এরকম লম্বাটা নিয়ে নিলাম আমরা। কপি, পেস্ট। এতটুকুই থাক। এখন যদি আমরা একটু বড় করতেছি স্ক্রিন, এটার জন্য পারফেক্ট। তাহলে আমরা একটু ছোটো করে নিতে পারি, কারণ আমাদের বর্ডার না থাকলে বোঝা যাবে না এখানে যে আমরা প্লেসিং করছি, ঠিক না? জি স্যার। একটু জুম বড় থাকলে কাজ করতে সহজ হয়। এগুলা দিয়ে কার্ভটাকে আপনার ইচ্ছে মতো রাউন্ডেড করে নিতে পারবেন। আরো ছোট করে দেব। হ্যাঁ, নিখুঁত আসলে একটু সময়ের ব্যাপার নিখুঁত করা। তো আমরা মোটামুটি বুঝলাম যে এভাবে আমরা একটা লেভেল একটা রাউন্ডেড বিষয়ের মধ্যে দিয়ে দিতে পারি। বুঝতে পারছেন? তাইলে প্রসপেক্টিভ কিংবা স্কিউ এগুলোর প্র্যাকটিক্যাল ব্যবহার হচ্ছে এরকম যে আপনার কোনো শেপের মধ্যে কোনো অবজেক্টের মধ্যে একটা ছবিকে লাগিয়ে দেওয়া, ওইটা 3D এফেক্ট চলে আসে। ওইটা ওই কার্ভ, ওই যে ক্লাসে ওই যে ইয়ে দেওয়া হয়, ছবি দেওয়া হয়, এইভাবে দেওয়া হয় তাই না? হ্যাঁ এভাবেই তো করা হয়। এটা খুব জটিল কিছু না, বুঝছেন? একেবারে সিম্পল। আপনি জানেন না এই জন্য মনে হচ্ছে জটিল। ফটোশপের আসলে ম্যাক্সিমাম টুলসই হচ্ছে খুবই ইজি টুলস, যেহেতু এই তথ্যটা আপনি জানেন না এই জন্য আপনি পারেন না। শুধু এখানে তো মানে টুলসটা খবর জানা উচিত আপনার, আর কিছু না। টুলসের প্রয়োগটা আসলে কখনোই কঠিন না। ফটোশপের ম্যাক্সিমাম টুলসের প্রয়োগ কঠিন না, কিন্তু টুলস যে কোথায় আসে, এটা দিয়ে কি করা হয়, এই তথ্যটা আপনার জানা কঠিন। বুঝতে পারছেন? বাকি এটা মানে জটিল না, ঠিক আছে? মানে এই তথ্যটা আপনার জানতে হবে যে এই টুলসের ব্যবহার হয় এই বক্সের মধ্যে। এটা জানা পর্যন্তই আপনার মানে আপনার কাছে কঠিন। যখন জেনে যাবেন আপনি, এটা আর কোনো কঠিন বিষয় না। কারণ এই ছবিটাকে আপনি তখন কি করবেন, ট্রান্সফর্ম করবেন। আপনি যদি ট্রান্সফর্ম করেন, লাইট করেন, ট্রান্সফর্ম কোথায়? ট্রান্সফর্ম না, এটা হচ্ছে ট্রান্সপারেন্সি। লেয়ারের মধ্যে আছে, লেয়ারে ট্রান্সপারেন্সি আছে। হ্যাঁ দেখেন, আপনি যদি অপাসিটি কমিয়ে দেন তাহলে ওইটার মধ্যে একেবারেই অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, ঠিক না? ভিতরের লেভেলটাও দেখা যাচ্ছে। কিভাবে করছি বুঝছেন? এগুলাতে একটু ট্রান্সপারেন্সি করলে তখন আরও অথেন্টিক হয়। এখানে আসলে আমরা একটা বক্স দিয়ে দিছি, এই জন্য এটাকে ট্রান্সপারেন্স অতটুকু করার প্রয়োজন নাই। এরপরে কিছু করলেন,
যাতে আরও অথেন্টিক হয়ে যায়, কিংবা সাইটে যদি ফেদার থাকতো আপনার তাহলে আরও সুন্দর করে মিশে যেত, ঠিক না? তো যেগুলো আমরা করছি এটার সাথেই এটা সম্পর্কিত, এটা আলাদা কিছু না। এরকম ট্রান্সপারেন্ট করলে আমাদের আর খালি রাখার প্রয়োজন হয় না, ঠিক না? আমরা পুরো ভরিয়ে দিতে পারি। শিফট ধরে যে শুধু এক সাইড করতে পারেন আপনি। এই তো এখন আরও অথেন্টিক মনে হচ্ছে, ঠিক না? জি স্যার। আমরা কিন্তু এই জায়গায়ও দিতে পারি, এই জায়গায় দিতে পারি, বুঝছেন? আমরা আর দিচ্ছি না এখন, এটা আপনারা ট্রাই করবেন। আগামী ক্লাসে আপনারা এরকম কিছু অবজেক্ট ডাউনলোড করবেন এবং অবজেক্টের মধ্যে আপনি বিভিন্ন ধরনের পিকচার অ্যাড করবেন, এটা রিলেটেড হতে হয়। আপনি একটা বক্স দিলেন, যদি এটা মোবাইলের থাকে তখন মোবাইল রিলেটেড একটা পিকচার দিলেন আপনি, তখন ওটা আরেকটু অথেন্টিক হবে, ঠিক না? তো আপনারা একটু চেষ্টা করবেন এগুলো ব্যবহার করে ট্রান্সফর্মের কাজ করে এটা করতে। ট্রান্সফর্মে মানে আমাদের আর বিশেষ কিছু নাই বাকি। আর কি আছে এখানে? স্প্লিট, হরিজন্টালি, এগুলো সেখানে অ্যাক্টিভ হচ্ছে না। একটাই কাজ বাকি আছে আমাদের, এই ফ্লিপ করা। ফ্লিপ হচ্ছে কি, যেদিকে আছে ছবিটা এর বিপরীত দিকে যাবে। মানে ছবিটা তো এরকম আছে, সরি এরকম আছে, তখন আপনি যদি এটাকে ফ্লিপ করেন এই যে উল্টো দিকে যাবে, আর কিছু না, মানে মুখামুখি হয়ে যাবে। আগে দুইটা ছবি মুখামুখি হয়ে যাবে, মানে ডানকে বাম করে ফেলবে, বুঝতে পারছেন? জি স্যার। ডানকে বাম, বামকে ডান। আর ভার্টিক্যাল তো বুঝেন, যদি আপনি ছায়ার মতো ফেলতে চান নিচে, এটাকে আপনি আরেকটা ছবি নেন, নিয়ে একটু অপাসিটি কমিয়ে দেন। এখন যদি এটাকে আপনি নিচের দিকে করতে চান, সরাই একটু, আমাদের দরকার নাই। হ্যাঁ না, আমরা হাঁসকে করি, এটা বাদ দেন, হাঁসের উপরে আমরা প্রয়োগ করি। এটাকে যদি আমরা ফ্লিপ ভার্টিক্যাল না করে হরাইজন্টালি করি তাহলে কি হয় প্রথমে দেখেন। এটা মানে কি হচ্ছে যে এটা আপনি ছায়া তৈরি করবেন। তো ছায়া মানে হচ্ছে আপনি এখানে গিয়ে প্রতিচ্ছবি, ছায়া না ঠিক প্রতিচ্ছবি করা, বুঝতে পারছেন? জি স্যার। এটা হচ্ছে ভার্টিক্যাল। আর হরাইজন্টাল তো আমরা বুঝলাম যে এই হচ্ছে হরাইজন্টাল, মুখামুখি থাকবে দুইটাই। স্যার ভার্টিক্যাল এটা আরেকবার দেখান। দুইটা করলাম ছবি আমি প্রথমে, ঠিক আছে? করার পরে যেটাকে আমি ভার্টিক্যাল করব এটার উপরে তো লাইনে ক্লিক, রাইট ক্লিক দিলাম, ফ্লিপ ভার্টিক্যালে গেলাম, এই যে উল্টা হয়ে যাবে। পানির মধ্যে যেভাবে আপনি দেখেন। আর লেয়ারের মধ্যে ট্রান্সফর্ম কমানো, এটা তো আমরা দেখছি, অপাসিটি কমানো। এই আর কি, বুঝছেন? স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল স্যার। বলেন। স্যার এই যে আপনি স্যার এই যে একটা ছবি থেকে দুইটা তিনটা এরকম করছেন স্যার, এটা কেমনে জানি স্যার ভুলে গেছি স্যার। এটা তো এখানে দেখায়, আমাদের কিবোর্ড শো করে না এখন। এখানে কি দেখাচ্ছে? অল্টার। যখন আপনি অল্টারে ধরবেন ওটা ডাবল হতে থাকবে। জি স্যার, জি স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে, তাইলে এতটুকু আমাদের আজকের ক্লাস শেষ। আমরা আগামী ক্লাসে আপনাদের বেশ কিছু কাজ আছে, এগুলো আপনাদের করতে হবে, করে আমাদের দেখাবেন, বুঝছেন? জি স্যার।
আর মাইক্রো ওয়ার্কারে আপনারা কাজ করেন, সময়ের থাকতে আমরা করে ফেলি। মাইক্রো ওয়ার্কারটা শেষ করলে আমাদের এক ধরনের অনলাইন ভিত্তিক এড়ে যাবে, মার্কেট প্লেস সম্বন্ধে আমাদের একটা ধারণা তৈরি হবে। কারণ আমরা যখন একটু বড় মার্কেট প্লেসে যাব, মানে আপনি প্রথমে ধরেন পাড়ার বাজারে কেনাকাটা করলেন, করে একটু অভ্যস্ত হইলেন, তারপরে আপনাকে বড় বাজারে নিয়ে গেলাম, নিউ মার্কেটে ঢাকায় নিয়ে গেলাম, তখন আপনি বিভ্রান্ত হবে না। কাস্টমাররা কীভাবে বিহেভ করে, দোকানদাররা কীভাবে বিহেভ করে, ওইটা আপনার তখন বুঝতে সমস্যা হবে না। তো আমরা চাচ্ছি এখন আপনাদের পাড়ার মোড়ের দোকানে আপনার কেনাকাটা করেন, করে একটু অভ্যস্ত হন। ওইটাই হচ্ছে মাইক্রো ওয়ার্কার, মানে ছোটো ছোটো কাজ। তো ওইটা করে আপনার যে নার্ভ একটু শক্ত হয়ে যাবে, বুঝছেন। কারণ লাইভ ক্লায়েন্টের কাজ করতে যখন আপনি যাবেন, দেখবেন অনেক সময় হয় কি, কাজটা আপনি জানেন তারপরেও ভুল করতেছেন বারবার। কী জন্য হয় যে আপনার মাথার উপরে যখন একজন খাড়া থাকবে, এটা করেন ওইটা করেন বলবে, তখন আপনি কাজ করতে গিয়ে জানা কাজই ভুলে যাবেন নতুন থাকলে। তো এজন্য মাইক্রো ওয়ার্কারে তো আপনার মাথার উপরে কেউ খাড়া নাই, আপনি স্বাধীনভাবে করতেছেন, সে বলে দিছে কি করতে হবে, আগেই বলে রেখে দিছে। তো ইনস্ট্রাকশন ফলো করে কিভাবে কাজ করতে হয়, এই যে একটা সিস্টেম, এটা আমরা অভ্যস্ত হচ্ছি। এই হচ্ছে একটা মানে সুবিধা। সেকেন্ড হচ্ছে অনলাইন সম্বন্ধে আমাদের অনেক ধারণা হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় ঢুকতে হইতেছে। আর আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, আপনারা যখন অনলাইনে কাজ করবেন, আপনাদের প্রত্যেকের সোশ্যাল মিডিয়াতে, যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে প্রত্যেকটাতে অ্যাকাউন্ট খুলতে হবে। একটা না, দুইটা। একটা করবেন আপনাদের পার্সোনাল, ধরেন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম যা আছে, এখানে কিন্তু অনেক লিস্ট আছে। আপনি যদি এখানে দেখেন কি কি থাকতে পারে, লিঙ্কডইন, পিন্টারেস্ট, টুইটার, ইনস্টাগ্রাম, আর কি আছে, স্কাইপ, ফেসবুক তো আর আছেই আমাদের, ঠিক না। ওইগুলা প্রত্যেকটাতে আপনারা মিনিমাম কমপক্ষে 2টা নতুবা 3টা অ্যাকাউন্ট করবেন। একটা হবে আপনার পার্সোনাল, একটা হবে কমার্শিয়াল, আর একটা রাফ ইউজের জন্য। বুঝতে পারছেন? এটা কেন খুলবেন পরে আপনারা দেখবেন, মার্কেট প্লেসে যখন যাবেন এটা আপনার প্রয়োজন হবে। একজন ক্লায়েন্ট বলবে আপনার ওইটা থেকে পোস্ট দেন, আপনার পার্সোনাল ওটা আপনি কেন ব্যবহার করবেন, বুঝছেন। আপনার যদি 3টা ফেসবুক থাকে, 3টা ইমেল থাকে, 3টা মানে ইমেল 3টা, দেখেন আমার কতটা ইমেল আছে দেখবেন আপনারা। স্ক্রিন কি শেয়ার আছে? জি স্যার। জি স্যার আছে। জি স্যার, স্যার আছে। হ্যাঁ, তো দেখেন জিমেইলে সবচেয়ে বেশি অ্যাকাউন্ট, ইয়াহুতে আছে, আউটলুকে আছে, দেখেন একাধিক। তো আপনি 3 ধরনের, ইয়াহুতে অ্যাকাউন্ট খুলবেন, জিমেইলে খুলবেন, আউটলুক কিংবা মাইক্রোসফটের যে সাইট আছে ওখানে খুলবেন। প্রত্যেকটাতে আপনি মিনিমাম 2টা নতুবা 3টা হলে ভালো হয়, বুঝছেন। জিমেইলে 3টা, আউটলুকে 3টা, ইয়াহুতে 3টা। এটা খোলার তো সময়ের ব্যাপার। এমনকি পুরনো অ্যাকাউন্ট যদি থাকে আপনার যদি আজকে অ্যাকাউন্ট খুলেন, আপনি কি জানেন যে আপনার যদি পুরনো ফেসবুক পেজ থাকে, আপনি অনেক টাকায় বিক্রি করতে পারেন, 50,000, 1 লক্ষ, 20,000 এরকম বিক্রি করতে পারেন। আজ থেকে 10 বছর আগের কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট আপনার থাকতো, আজকে আপনি বিক্রি করতে পারতেন চাইলে। পুরনো ইমেল, পুরনো ফেসবুক, এগুলোর অনেক ভ্যালু আছে, বুঝছেন। জি স্যার। কিভাবে স্যার? আমরা অনেকে মনে 10 করি যে বছর আগে ভালো নাই। মার্কেট প্লেসে অনেকে কিনতে চায় এগুলো, আপনি দেখাবো আমরা যেগুলাতে যাবেন গিয়ে। অনেকে বলে যে আমরা মোবাইল বলে না, অনেকে যে 711 সিরিয়ালের নাম্বার কাউ থাকলে 5,000 টাকা বিক্রি করা যায়, এটা তো জানেন সবাই। জি স্যার। পুরনো মোবাইল নাম্বার কিন্তু অনেক টাকা দিয়ে আপনি বিক্রি করতে পারেন। একইভাবে পুরনো জিনিসের দাম থাকে। তো আমরা অনেকে মনে করি একাধিক অ্যাকাউন্ট খোলা মানে হচ্ছে প্রতারণা। ভালো লোক যারা, তাদের একটাই অ্যাকাউন্ট থাকে, বেশি অ্যাকাউন্ট থাকে না, এরকম একটা আমাদের ধারণা আছে, ঠিক না। জি স্যার। হ্যাঁ, তো এটা তো আসলে আপনি কমার্শিয়াল কারণে খুলবেন, আপনি তো ফাইজলামির জন্য না। আপনি যদি কাউকে প্রতারিত করার জন্য 3টা ফেসবুক অ্যাকাউন্ট খুলেন, সেটা আলাদা বিষয়, সেটা খারাপ। কিন্তু আপনি কমার্শিয়াল কারণে করবেন, বুঝছেন। আপনার পার্সোনাল অ্যাকাউন্ট তো আপনি সবসময় ব্যবহার করতে পারেন না। এই দেখেন আমার ফেসবুকের কয়টা অ্যাকাউন্ট আছে, আমি যখন আমার নামে 2টা অ্যাকাউন্ট, আই দিয়ে একটা আছে, ওয়াই দিয়ে একটা আছে। তো এখন আপনি বলতে পারেন যে আমি কি প্রতারণার জন্য 2টা করছি? না, আমার তো অফিসিয়ালি আমি ব্যবহার করি এটা, পার্সোনালি ব্যবহার করি এটা।
আমার ফ্যামিলি সবাই অ্যাড আছে আমার এইটাতে, কিন্তু যারা কমার্শিয়ালি আপনাদের যে অ্যাকাউন্ট আছে, মনে করেন আমি এই যে ILA কিংবা এই যে গ্রাফিক্স গ্লাস কি, এটাতে কিন্তু আমার এই আই দিয়ে আমি করি না, ওয়াই দিয়ে করি না, আমি আই দিয়ে করি। তো এই যে পার্সোনাল লাইফটাকে আপনি সেপারেট রাখলেন, অফিসিয়াল সাইড মানে লাইফটাকে সেপারেট রাখলেন, তো এসব কারণে আপনার এগুলা করতে হবে, বুঝছেন? তো আপাতত আপনারা প্রত্যেকটা মানে সোশ্যাল মিডিয়াতে ইমেইলে একাধিক অ্যাকাউন্ট খুলেন, এটার ফল বুক করবেন, পরে পরে বুঝবেন এটা খোলার জন্য আপনার কী সুবিধা হয়েছে। ঠিক আছে, সবগুলা খুলে এভাবে বুকমার্ক করে রাখবেন, তাহলে তো মনে থাকবে, আপনার ভুলবেন না। সবটাতে একই পাসওয়ার্ড দিয়ে দিলেন, বুঝছেন? কিংবা একটা পেজের মধ্যে নোটপ্যাডের মধ্যে সব ইমেল লিখে সব ফেসবুক অ্যাকাউন্ট করে, যত সময় যাবে অ্যাকাউন্ট জটিল হয়ে যায়। এখন ফেসবুক অ্যাকাউন্ট খোলা কিন্তু অনেক কঠিন, আপনারা জানেন এটা? জি স্যার। খুলে দেখবেন, এখন নতুন একটা অ্যাকাউন্ট খুলতে যান দেখবেন, আমরা আগে যখন ইয়াহু খুলছি কিংবা জিমেইল অ্যাকাউন্ট করছি, কোনো মোবাইল নাম্বার চাইতো না, এখন অনেক কিছুই চায় ভেরিফিকেশনের জন্য স্যার। হ্যাঁ। তো স্যার আমাদের একটু বলে দিন স্যার, যে ফোন নাম্বার যেটা, তার তো স্যার রিকভারি ইমেলও চাই নাই, মানে এই রিকভারি ইমেল আর ফোন নাম্বার কিছু লাগবে না। আর আমি ভিডিওতে দেখছি যে রিকভারি ইমেল দিলে ফোন নাম্বার ডিলিট দেওয়া যায়, ওনারা তো দুইটাই না করছে দিতে না। এখন আপনারা যখন খুলবেন নিজের জন্য যে অ্যাকাউন্টগুলো খুলবেন, এগুলো আপনারা ভালোভাবে খুলবেন, অর্থাৎ রিকভারি ইমেল দিবেন, আপনার পুরনো ইমেল যেটা রিকভারি হিসাবে দিবেন, ফোন নাম্বার দেবেন, এভরিথিং এখানে টপ টু বটম সব কিছু দেবেন, লিগেলি দেবেন। কারণ যে কোনো সময় যদি আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যায়, লক হয়ে যায়, তখন আপনার রিকভার করতে সহজ হবে। আপনি তো বিক্রি করবেন না, এখন যখন বিক্রি করতে যাবেন তখন আলাদা বিষয়, তখন হয়তো আপনি এগুলো সব চেঞ্জ করে নেবেন। কিন্তু আপাতত আপনার প্রপারলি অ্যাকাউন্ট খুলবেন, এভরিথিং দিয়ে, সংক্ষেপে খুলবেন না, প্রোফাইল পিকচার সব কিছু দিয়ে করবেন, নতুবা আপনার সিকিউরিটি রিজনের জন্য ভবিষ্যতে প্রবলেম হতে পারে। ঠিক আছে, এতটুকু আজকে তাক, আমরা শেষ করে দিই ক্লাস। আর মাইক্রো ওয়ার্কারে কাজ করেন, আপনারা একসাথে দুইটা কাজ করবেন, ফটোশপেও কাজ করবেন, মাইক্রো ওয়ার্কারেও কাজ করবেন, ভিন্ন ভিন্ন কাজ করেন, দেখেন টিউটোরিয়াল দেখেন, বুঝেন কিভাবে কি করতে হয়, গুগলে সার্চ করেন যখন বুঝবেন না কিছু। মাইক্রো ওয়ার্কারের কিন্তু অনেক আছে, কি বলে, টিউটোরিয়াল আছে। আপনি অ্যাড্রেস কীভাবে চেঞ্জ করবেন আপনি টিউটোরিয়ালে গিয়ে দেখতে পারতেন, আমাকে না বলে ওইখানেও দেখতে পারেন। তো ওইটাতে কি হয়, আপনার গুগল সার্চের অভ্যাস তৈরি হবে, গুগল সার্চের অভ্যাস তৈরি হওয়া জরুরি। আপনারা স্যার একটা প্রশ্ন ছিল। জি স্যার, অ্যাকাউন্টগুলো যদি স্যার আমার নিজের নাম ছাড়া অন্য কোনো নাম দিয়ে খুলি? কোনো সমস্যা নাই, আমার নামগুলো দেখেন, আমি কিন্তু মোস্ট অফ অ্যাকাউন্টে আমার নাম নাই, দেখেন আমি এই অবেক এটা দিয়ে খুলি। তো নাম আসলে আপনার ঐচ্ছিক বিষয়, আপনি যা ইচ্ছা দিতে পারেন, এটা প্রবলেম নাই। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাইলে আমরা শেষ করে দিচ্ছি। ওকে জি স্যার, আসসালামু আলাইকুম।